আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের অন্যরকম পাঠশালা ক্লাসগুলোর ধারাবাহিকতায় আমরা কেমিস্ট্রি ফার্স্ট অফ চ্যাপ্টার 4 এর রাসায়নিক পরিবর্তন যে অধ্যায়টা তার একদম লাস্ট দিকে চলে এসেছি আমাদের। তো আজকের টপিকের নামটা তুমি দেখতে পারতেছো গিবস মুক্ত শক্তি, বাট তোমাদের আমি একটু ডিসক্লেইমারের জন্য বলে দিই, গিবস মুক্ত শক্তি আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। সেটা কোনটা? আমাদের যে থার্মোডাইনামিক্সের, আমি তোমাকে একটু থার্মোডাইনামিক্স পুরো সিরিজটার কথা বলি এখানে। এই থার্মোডাইনামিক্স ফুল সিরিজের প্রথম লেকচারটা আমরা আলোচনা করেছিলাম যে থার্মোডাইনামিক্সের বেসিক কথাবার্তাগুলো, যেখানে আমরা ডিফারেন্ট টাইপের প্রসেস বলো, ডিফারেন্ট টাইপের থার্মাল সাইক্লার বলো, ওগুলোকে নিয়ে আলোচনা করছিলাম। সেকেন্ড ভিডিওটা ছিল আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, হিট অ্যান্ড ওয়ার্ক নিয়ে। থার্ড যে ভিডিওটা, সেখানে আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আলোচনা করছি। অ্যান্ড সেই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সেই কিন্তু আমরা এই জিনিসগুলো আলোচনা করে ফেলছি। ওকে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আলোচনা করার সময় কিন্তু আমরা এই জিনিসটা আলোচনা করে ফেলছি যে ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল জি প্লাস টি ডেল এস। এই যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এটা কিন্তু আমরা অলরেডি ওই ভিডিওতে পুরো ডিটেলসে তোমার এই যে এখান থেকে যা যা আছে তোমার ডেল এইচটাকে, এটা হচ্ছে তোমার এনথালপি, তোমার যে এনথালপি চেঞ্জ বলো, বা তোমার এখানে যে ডেল জিটাকে আসলে গিবস ফ্রি এনার্জি, এই গিবসের যে মুক্ত শক্তি বলো, গিবস ফ্রি এনার্জি, অ্যান্ড এই ডেল এস যেটা হচ্ছে তোমার এনট্রপি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা সেখানে আলোচনা করছি। সো তাহলে ভাই আজকে গিবস ফ্রি এনার্জিকে জাস্ট এটা লেকচারের টাইটেল দেওয়ার জন্য গিবস ফ্রি এনার্জিটা তোমাকে টাইটেল দাও, বাট গিবস ফ্রি এনার্জি দেখতে যদি কেউ আসো তাহলে আমি বলবো এই যে আমাদের প্লেলিস্টটা, এই প্লেলিস্টের থার্মোডাইনামিক্সের যে থার্ড লেকচারটা সেটা দেখে আসতে পারো। মানে এক কথা বলতে গেলে 18, 19, 20 নাম্বার লেকচারটা তুমি যদি দেখো তাহলে তোমার এখান থেকে হয়ে যাবে। সো আমরা বলবো যে গিবস ফ্রি এনার্জির ডিটেলস আমাদের লেকচার 20-তে অলরেডি একবার দেয়া আছে, বাট আমরা এই লেকচারে জাস্ট হালকার উপরে ঝাপসা আলোচনা করবো। ওকে, মেইন কনসেপ্ট আমাদের 20 নাম্বার লেকচারে দেয়া আছে। ওইখানে তুমি যদি যাও, এনথালপি, গিবস ফ্রি এনার্জি, এনট্রপি তিনোটাই একদম ডিটেলসে আমরা আলোচনা করি, যতটা ডিটেলসে যাওয়া পসিবল। আই হোপ ওই ভিডিওটা যদি কেউ করে থাকো তাহলে এই গিবস ফ্রি এনার্জি বলো বা এনথালপি বলো বা এনট্রপি বলো, সেটা নিয়ে কোনো তোমার ঝামেলা হওয়ার কথা না। একদম বেসিক টু অ্যাডভান্স যতটুকু তোমার দরকার ততটুকু ওই ভিডিওতে কভার করে দেয়া আছে। ওকে, তো আমরা এখানে কি আলোচনা করবো? এখানে আমরা জাস্ট এনথালপির কিছু বেসিক কথাবার্তা নিয়ে আলোচনা করবো যে এনথালপি ইজ ইকুয়াল টু কি। এনথালপি ইজ ইকুয়াল টু হচ্ছে ই প্লাস পিভি, আর কিছু আমরা বেসিক কথাবার্তাগুলো এখানে আলোচনা করবো। সো আসলে একটু দেখার ট্রাই করি। সো এখানে যে ইটা কি, ইটা হচ্ছে আমার এখানে ইন্টারনাল এনার্জি। ওকে, খেয়াল করি, এটা হচ্ছে ইটা হচ্ছে এখানে ইন্টারনাল এনার্জি। সো আমরা অনেক জায়গায় কিন্তু ইন্টারনাল এনার্জিকে ইউ আকারে ধরছিলাম। সো এটাকে আমরা মাঝে মাঝে ইও ধরতে পারি। সো এটা মনে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি, যেটাকে আমরা ই দ্বারাও প্রকাশ করতে পারি, ইউ দ্বারাও প্রকাশ করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এখন এখানে কি বলছে, স্থির চাপে H1 = E1 + PV1 এবং H2 = EPV2। তাহলে এটাকে থেকে আমরা বের করতে পারি, দেখো এখান থেকে আমরা আসলে বের করতে পারি যে তাহলে ভাইয়া H2 - H1 = আমার কি আসে, দেখো তো H2 - H1 আসে ভাইয়া E2 - E1, আর E2 এর সাথে কি PV2 প্লাস ভাইয়া তাহলে PV2 - PV1। এটা কখন বেড়ে? তখন স্থির চাপে দিচ্ছে। খেয়াল করছে ভাই, স্থির চাপে কনস্ট্যান্ট প্রেশারের ক্ষেত্রে। আমি আবার একটু লিখে দিই, ইন কনস্ট্যান্ট প্রেশার, এটা কিন্তু ভাইয়া কনস্ট্যান্ট প্রেশারের ক্ষেত্রে ভাইয়া ভিটা ভ্যারি করে। তাহলে তোমার এখানে কি হয়, ডেল এইচ ইজ ইকাল টু ডেল ই প্লাস পি ডেল ভি, এটা আসে ভাই। ওকে, এটা আসে ভাই আমাদের। সো এই জিনিসটাই যে ডেল এইচ ইজ ইকাল টু ডেল ই প্লাস পি ডেল ভি, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশারের ক্ষেত্রে। আর যদি কনস্ট্যান্ট প্রেশার না থাকে, যদি আমার কনস্ট্যান্ট প্রেশার না থাকে, ইন কনস্ট্যান্ট ভলিউম, তখন আমার কী হয় দেখো, তখন আমার যেটা হয় এরকম যে H2 - H1 ইজ ইকাল টু E2 - E1 প্লাস P2V - P1V। সো উই ক্যান রাইট ডেল এইচ ইজ ইকাল টু ডেল ই প্লাস ডেল পি ভি, বা ভি ডেল পি বলতে পারো, এভাবে লিখি আমরা, তাহলে ভালো বুঝতে পারবা, ভি ডেল পি। ওকে, এটা। সো এটা হচ্ছে দুইটা, যে ভাই একটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট প্রেশার হলে কি হয়, কনস্ট্যান্ট ভলিউম হলে কি হবে, এই জিনিসটা। আর যদি ভাইয়া দেখো, যদি দুইটা একটাও না হয়, ইন কনস্ট্যান্ট টেম্পারেচার হয়, তখন আমরা কি লিখতে পারি, ইন কনস্ট্যান্ট টেম্পারেচার, যদি কনস্ট্যান্ট টেম্পারেচার হয় তখন আমরা আসলে কী করি জানো, তখন আসলে হয় জিনিসটা এরকম, H2 - H1 ইজ ইকুয়াল টু তোমার E2 - E1 প্লাস তোমার এখানে এরকম হয় যে P2V2 - P1V1। সো এটাকে আমরা নর্মালি এভাবে লিখি যে ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ই প্লাস nRT2 - nRT1
or we can write del H is equal to del E plus nr del T. আর যেহেতু ভাইয়া কনস্ট্যান্ট টেম্পারেচার, তাহলে del T এর মানটা কি 0। সো হোয়াট উই ক্যান রাইট যে ভাইয়া এই পুরা মানটা কি হয়ে যাবে আমার 0 হয়ে যাবে। তখন আমরা লিখি যে del H ইজ ইকুয়াল টু del E, বুঝতে পারছো? তখন আমরা লিখি যে ইন্টারনাল এনার্জি হচ্ছে এনথালপি চেঞ্জের সমান, যেটা তোমার এখানে বলা হয়েছে। ওকে, সো এই জিনিসটা বুঝতে পারছি আমরা। আর এখানে একটা জিনিস বলছে যে কিউপি ইজ ইকুয়াল টু ডেল এস। সো এটা কোথা থেকে লিখছি আমরা নিজেরা একটু চিন্তা করে বলবো ভাইয়া, এটা কিন্তু আমরা আগের লেকচারে দেখাইছি যে কখন আমার কিউপি ই হয়। আসলে ডেল এইচটা কি? ডেল এইচটা হচ্ছে কি, ডেল এইচ এর সংজ্ঞাটা কি, এখান থেকে তুমি ডেল এইচ এর সংজ্ঞাটা বের করো। ডেল এইচ হচ্ছে স্পেসিফিক হিট কনস্ট্যান্ট। স্পেসিফিক ডেল এইচ বলতে আসলে কি বুঝি? স্পেসিফিক হিট কনস্ট্যান্ট বা স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। ভালোভাবে সংজ্ঞাটা লিখি একটু, আসলে এটা আসলে কী নির্দেশ করে। এটা আসলে ভাই হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, সেটাই হচ্ছে আমার ভাইয়া ডেল এইচ। ওকে, এই জিনিসটাই বোঝানোর কথা করছি আমরা। আচ্ছা, আর এনথালপি আমরা গিবস ফ্রি এনার্জি নিয়ে আরও অনেক কথা বলছিলাম ভাইয়া, সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া ডেল জি ইজ ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, এটা বলছিলাম ভাইয়া। তারপর আরেকটা বলছিলাম ভাইয়া ডেল জি ইজ ইকুয়াল টু কি, ডেল জি নট মাইনাস আর টি লন কিউ। এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করছিলাম যে ডেল জি নট ইজ ইকুয়াল টু মাইনাস আর টি লন কে। এই তিনটে ইকুয়েশন কিন্তু আমরা ডেল জি এর জন্য বের করছিলাম। আই হোপ মনে আছে আমাদের। এখানে দেখো দুইটা কথা বলা হয়েছে যে তাপোৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় আমার তাপ নির্গত হয় বা উৎপন্ন হয় তাকে আমরা বলি তাপোৎপাদী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে আমরা বলি তাপহারী বিক্রিয়া। ভাইয়া তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আই গেস এটা আমরা অনেক আগে থেকে বলতেছি, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা কি হয়? নেগেটিভ হয়। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা কি হয় ভাইয়া? পজিটিভ হয়। এই জিনিস আমরা অনেক আগে থেকে বলতে এসেছি। যদি গ্রাফিক্যালিও জিনিসটাকে বোঝানোর ট্রাই করি আমরা, একটু আসো গ্রাফ নিয়ে নিই দুইটা। তো আসলে আমরা দুটো গ্রাফ নিই, এই হচ্ছে আমার একটা এক্স অক্ষ, এই হচ্ছে আমার একটা ওয়াই অক্ষ। হ্যাঁ, তো এই এক্সিসে আমরা কি নিব? এক্সিসে আমরা ডেল এইচ নিব, বা সরি এইচ নিই, ডেল এটা নিয়ে না কাজ করবো, এখানে আমরা এইচ নিয়ে কাজ করব। আর এখানে হচ্ছে রিয়াকশন কোঅর্ডিনেটস। ওকে, এটা হচ্ছে রিয়াকশন কোঅর্ডিনেট। ওকে, সো আমরা একটু সাইডটা লক করে নিতে ভুলে গেছি। ওকে, রিয়াকশন কোঅর্ডিনেটস। ওকে, এটা একটু জিনিসটা সুন্দর করে আমি জাস্ট সাইড করে দিই, আর কিছুই না। ওকে, ওকে, তো এখন দেখো ভাইয়া, আচ্ছা এটা আমাদের দুইটা লাগবে, সো আমরা দুইটা গ্রাফ নিয়ে নিই এখান থেকে, এই একটা গ্রাফ আর একটা গ্রাফ। ওকে, ভালো হলো। এখন আসো আমরা যেটা বোঝানোর ট্রাই করি। সো ভাইয়া যখন ডেল এইচ এর মানটা তোমার কি হয়, তোমার নর্মালি মনে করো এই হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি, রিঅ্যাক্ট্যান্টের এনার্জিটা হচ্ছে এরকম। এখন প্রোডাক্টের এনার্জি যদি তোমার রিঅ্যাক্ট্যান্টের থেকে কম হয়, প্রোডাক্ট, তখন তোমার এখানে কি হবে বলো তো? তখন তোমার এখানে কি হবে, এই যে এভাবে নামবে গ্রাফটা এরভাবে নামবে। এখানে দেখো এই যে তোমার এই পার্টটা কি, তোমার এই পার্টটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা ইএ। আর এই যে পার্টটা, সেই পার্টটা কি, সেই পার্টটা হচ্ছে তোমার ডেল এইচ। ওকে, এটা। আর এখানে কি হবে তোমার, এখানে ডেল এইচ কি, এইচ পি মাইনাস এইচ আর। তাহলে এখানে ডেল এইচ এর মানটা হবে কি, ডেল এইচ এর মানটা হবে নেগেটিভ। সো এটা কি, এটা হচ্ছে আমার এক্সোথার্মিক, এটা হচ্ছে আমার এক্সোথার্মিক রিয়াকশন। আর অন দ্য আদার হ্যান্ড এই বিক্রিয়ার জন্য আমরা কী বলতে পারি, এখানে আমরা অন্যটা দেখাই। এটা মনে করো রিয়াক্টেন্টের টোটাল এনথালপি, এটা মনে করো প্রোডাক্টের টোটাল এনথালপি। সো গ্রাফটা কীরকম হবে, এভাবে উঠবে না? হ্যাঁ, এভাবে উঠবে। এই গ্রাফের ক্ষেত্রে এই উপর থেকে একদম নিচ পর্যন্ত এটা কি, এটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। আর এই যে রিয়াক্টেন্ট আর প্রোডাক্টের মধ্যে ডিফারেন্স, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলি ডেল এইচ। তাহলে ডেল এইচটা কি, এইচ পি মাইনাস এইচ আর। তাহলে এখানে আমরা বলতে পারি কি, ডেল এইচের মানটা হবে আমার পজিটিভ। তো পজিটিভ হওয়া মানে কি, এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন, মানে এখানে আপনার তাপহারী বিক্রিয়াটা একটা
সো এই দুইটা জিনিস আই গেস এই দুইটা জিনিস আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারছি, একটা ক্ষেত্রে ডেল এইচের মান নেগেটিভ, একটা ক্ষেত্রে ডেল এইচের মান পজিটিভ আমাদের ভাইয়া। কিছু অ্যান্সার দিই কোশ্চেনের। নিচের কোন বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া? তাপোৎপাদী বিক্রিয়া মানে কি বলতো? তাপোৎপাদী বিক্রিয়া মানে ডেল এইচ এর মানটা হচ্ছে পজিটিভ। সো ভাইয়া যেখানে ডেল এইচ এর মানটা হচ্ছে আপনার পজিটিভ, সরি কি বলতেছি আমি এগুলো, ডেল এইচ এর মানটা নেগেটিভ। সো দেখো নর্মালি বাষ্পীভবন বলো বা গলন বলো বা ঊর্ধ্বপাতন বলো, এই তিনটার ক্ষেত্রে আমার কি হয়? এই তিনটার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা হয় ভাইয়া পজিটিভ। একমাত্র ঘনীভবনে ভাইয়া ডেল এইচ এর মানটা নেগেটিভ হয়। ওকে, এটা মনে রাখবো আমরা। Which statement about exothermic and endothermic reaction occur? In an endothermic reaction, energy is used to break bonds, but no energy is released when bond is formed. আবার এখানে বলছি exothermic reaction, energy is released both by breaking one. না, ওটা কারেক্ট না। In an endothermic reaction, energy is released when bond form. আচ্ছা দেখো, endothermic reaction কে ডেল এইচ এর মানটা পজিটিভ হয়। তো ডেল এইচ এর মানটা পজিটিভ হওয়া মানে কি ভাই বলো তো? পজিটিভ হওয়া মানে হচ্ছে তোমার এখানে রিঅ্যাক্টেন্টের থেকে প্রোডাক্টের এনার্জি বেশি। সো এনার্জি, আচ্ছা এন্ডোথার্মিক এনার্জি রিলিজ হয় না, এনার্জি রিলিজ হয় না। তো এক্সোথার্মিক এনার্জি রিলিজ, এক্সোথার্মিক এনার্জি রিলিজ when bond from, আচ্ছা এটা দেখো, এটা এন্ডোথার্মিক এক্সোথার্মিক কি হয়? এনার্জি ইজ রিলিজ, কারণ এন্ডোথার্মিক এনার্জি অ্যাবজর্ব হয় তোমার ভাই। ওকে, আচ্ছা এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এটা দেখো তো আইওটিতে আসা। ওয়াটার ইজ হিটেড টু বয়েলিং আন্ডার প্রেশার অফ 1 অ্যাটমসফিয়ার। ওকে, প্রেশার দেওয়া আছে, ভালো কথা। আসলে আমরা একটু ডেটাগুলো লিখে ফেলি। এখানে প্রেশার দেওয়া আছে কি? প্রেশার দেওয়া আছে ভাই আমার 1 অ্যাটমসফিয়ার। ওকে, 1 অ্যাটমসফিয়ার, সো 101,325 এত প্যাসকেল। ওকে, এটা বলা যায় এত নিউটন পার মিটার স্কয়ার, এত প্যাসকেল। ওকে, কিলো প্যাসকেলে বললে এটা 101.325। ওকে, এখানে আই এর মান দেয়া আছে কত, তুমি দিছো 0.5 এমপি। এই কোশ্চেনটা আমি আগের দিন বলছিলাম যে এই কোশ্চেনটা পরে আসবে আমাদের। ওকে, এখানে ভি এর মান দেয়া আছে 12 ভোল্ট, এখানে তোমার টাইম দেয়া আছে 300 সেকেন্ড, 300 সেকেন্ড ধরে তুমি পাস করছো। তোমাকে বলছে কি বলছে দেখো তো, তোমাকে বলছে যে এনথালপি চেঞ্জ অ্যাট বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টে এনথালপি চেঞ্জ কত। আসো তাহলে ভাইয়া করি অঙ্কটা একটু। এখানে তোমাকে ফার্স্টে দেখতে হবে ভাইয়া কত মোল নাম্বার নিয়ে কাজ করছে। এখানে তোমার যেটা হচ্ছে মোল নাম্বার অফ কত, মোল নাম্বার হচ্ছে তোমার ওয়াটারের ক্ষেত্রে, ওয়াটারের ক্ষেত্রে বলছো তাহলে ভাইয়া 0.798 ডিভাইড বাই 18 গ্রাম এটা। ওকে, এটা নিয়ে কাজ করবো আমরা। তো আসো আমরা আগে এটাকে মোলে কনভার্ট করে রাখি। 0.798 ডিভাইড বাই 18, এটা করলে যে মানটা আসে সেটাকে আবার ভাই আমরা 1000 দ্বারা ভাগ দেবো, এটাকে আবার 1000 দ্বারা ভাগ দেবো ভাইয়া। তাহলে আমাদের কত আসবে? আচ্ছা 1000 দ্বারা ভাগ দেওয়ার দরকার না, তো মূল নাম্বার কাটলেই হবে। ওকে, তো আরে কি লিখতেছি আমি এটা। ওকে ভাই, 0.0443 এত মোল। আচ্ছা এখন আসো আমরা তাহলে এখানে ডেল এইচ এর মানটা মেজার করি। ডেল এইচ এর মানটা কত হবে? সো হিয়ার ডেল এইচ উইল বি ভি আই টি ডিভাইড বাই এন। তো ভি কত ভাইয়া? ভি হচ্ছে 12 ভোল্ট। আই কত ভাইয়া? আই হচ্ছে 0.5। টি কত ভাইয়া? টি হচ্ছে 300 সেকেন্ড। এন কত ভাইয়া? এন হচ্ছে 0.0443। তাহলে ভাইয়া এনথালপি চেঞ্জ কত হচ্ছে আমাদের একটু দেখি আমরা। 12 ইন্টু 0.5 ইন্টু 300 ডিভাইড বাই 0.0443। তাহলে ভাই আচ্ছা এখানে তো যে মানটা আসছে ওটাকে আমরা 1000 দ্বারা ভাগ করে তাহলে কিলো জুলে চলে আসবে মানটা। কিলো জুলে তাহলে মানটা চলে আসবে, কিলো জুলে আসে 40.63 কিলো জুল পার মোল। এটা 40.63, তাহলে 40.63 এর কাছাকাছি 41 দাগানো যায়। ওকে, 41 আমরা বলতেই পারি। খুব সুন্দর একটা অঙ্ক ছিল এটা। ওকে, দ্য হিট অফ কম্বাসশন, আচ্ছা এটা বলা আছে। আচ্ছা দেখো তোমাকে বলছে যে ইথেনকে তুমি যদি হিট করো তাহলে 337 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা বলা আছে 3 গ্রাম ইথেনকে কমপ্লিটলি বার্ন করলে কত গ্রাম উৎপন্ন হবে। তাহলে আমরা আসলে একটু দেখি এখানে কত গ্রাম ইথেনকে পোড়াইছি আমরা। আচ্ছা এখন এখানে হচ্ছে মলিকুলার ওয়েট কত, 12 × 24 = 6, তাহলে 30 গ্রাম। সো 30 গ্রাম ইথেনকে যদি পোড়াই তাহলে আমরা এনার্জি পাই কতটুকু বলো তো? তাহলে আমরা এনার্জি পাই ভাইয়া -337 কিলো জুল, কিলো ক্যালোরি। তাহলে ভাই বলছে 3 গ্রাম, 3 গ্রামকে পোড়ালে তাহলে কত পাবো? 10 ভাগের 1 ভাগ পাবো না ভাই? হ্যাঁ 10 ভাগের 1 ভাগ পাবো। তাহলে ভাই এখানে কত? 33.7 কিলো ক্যালোরি পাওয়ার কথা। দেখেই বোঝা যাচ্ছে ভাইয়া। তাহলে অ্যান্সার কত হবে? 33.7, সেটা কত হয়ে যায়? বুঝতে পারছি ভাইয়া? সিম্পল, একদম একদম সিম্পল ভাইয়া। ওকে, সামনে আগে
মিথেনের দহন এনথালপি বলা আছে আচ্ছা এত, বলছে 1500 কিলোক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ মিথেন পোড়াতে হবে। আগে দেখি আমরা কত মোল লাগবে মিথেন। তো মোল সংখ্যা কত সেটা আগে আমরা বের করি, কারণ 1 মোল পোড়ালে আমরা কত পাই দেখো তো, 1 মোল পোড়ালে আমরা 890 পাই, তাহলে আমাদের কত মোল সংখ্যা লাগবে 1500 পাওয়ার জন্য সেটা বের করি আমরা। 1500 ডিভাইড বাই 890.3, ওকে, এত অ্যান্সার কি আসবে, এত মোল। তাহলে ভাইয়া অ্যান্সার আসবে আমার দেখো 1500 ডিভাইডেড বাই 890.3, হ্যাঁ তাহলে ভাইয়া 1.685, আরে কীভাবে 5 লিখলাম এটা, এত মোল। ওকে, এখন দেখো ভাইয়া এত মোল মিথেন মানে কি, এত মোল মিথেন মানে হচ্ছে কত গ্রাম মিথেন বলো তো। আচ্ছা কি পরিমাণ অক্সিজেন লাগবে খেয়াল করছো, আমি কিন্তু একটু ডাইভার্ট হয়ে গেছিলাম অঙ্কটা থেকে, এই কোশ্চেনগুলোর জন্য ভালো পরিমাণ লাগবে, কি পরিমাণ অক্সিজেন লাগবে বলছে। তাহলে দেখো একটু মিথেনের দহনটা দেখি আমরা, CH4 প্লাস O2 উৎপন্ন হয় CO2 প্লাস H2O, 2H2O দেওয়া লাগবে, হ্যাঁ 2H2O দেওয়া লাগবে। তাহলে ভাইয়া এখানে অক্সিজেন দুইটা চারটা, তাহলে ভাইয়া 2। তাহলে ভাইয়া দেখো 16 গ্রাম বা আচ্ছা দেখো মানে 1 মোলের জন্য লাগে কতটুকু, 1 মোলের জন্য লাগে 64 গ্রাম, 64 গ্রাম লাগে। তাহলে ভাইয়া এত মোলের জন্য কত লাগবে, 64 ইন্টু অ্যান্সার, সেটা হচ্ছে ভাইয়া মোল চাইছে না, হ্যাঁ কত কি পরিমাণ, সো আমরা এত গ্রামই বলি, 107.83 গ্রাম অক্সিজেন লাগবে। আবার তুমি যদি চাও ভাইয়া এটা আয়তনেও বের করতে পারো, আয়তনে বের করার সময় তখন কি করবা তুমি, তখন তুমি বলবা যে এখানে 2 ইন্টু 22.4 লিটার দরকার হয় 1 মোলের জন্য। তাহলে 1 মোলের জন্য যদি এত দরকার হয় তাহলে ভাইয়া ওটার জন্য কত হবে, তাহলে ওটার জন্য হবে 2 ইন্টু 22.4। তাহলে ভাইয়া তখন তোমার যদি লিটারে বলো তাহলে তুমি বলবা এখানে ভাইয়া 75.48 এত লিটার অক্সিজেন লাগবে। তুমি দুইভাবেই করতে পারো, তোমাকে বলা নাই যেহেতু, তুমি ভাই গ্রামেও বের করতে পারো, তুমি চাইলে আয়তনেও বের করতে পারো অঙ্কটা। আচ্ছা দহন তাপ বলতে কি বোঝায়, মিথেনের দহন তাপ এত এত, আচ্ছা ওই যে আগেরটা কত গ্রাম মিথেন লাগবে, এখানে বলছে কত গ্রাম মিথেন লাগবে এবং এসটিপিতে কত লিটার অক্সিজেন লাগবে। সো ভাইয়া এটা আমরা নিজেরা করব, আগের অঙ্কটা আমি ভাইয়া তোমাকে পুরোটা দেখাই দিছি, এটা ভাইয়া তুমি নিজে করবা, নিজে করে আমাদের এই কমেন্ট বক্সে তুমি অ্যান্সারটা দিয়ে দিতে পারো চাইলে, ওকে। আচ্ছা এটা দেখি একটি বিক্রিয়া তাপ রাসায়নিক সমীকরণ হচ্ছে, আচ্ছা এটা তো এখানে বলা হয়েছে দেখো ডেল এইচ এর মানটা কি, ডেল এইচ এর মানটা হচ্ছে ভাইয়া নেগেটিভ। প্রথম কোশ্চেনে বলা হয়েছে এটা তাপোৎপাদী না তাপহারী, অ্যান্সার হচ্ছে ভাই এটা তাপোৎপাদী, এটা অ্যান্সার হচ্ছে এটা তাপোৎপাদী। কারণ কি ভাইয়া এখানে ডেল এইচ এর মানটা নেগেটিভ, কারণ কি ভাইয়া ডেল এইচ এর মানটা হচ্ছে ভাইয়া নেগেটিভ হওয়া মানে এটা তাপোৎপাদী। পরেরটা বলছি স্থির চাপে এত গ্রাম উৎপন্ন হলে এনথালপির পরিবর্তন কত। আচ্ছা তো ফার্স্ট অফ অল দেখো 4.4 গ্রাম N2 মানে এটা কত মোল N2 দেখো তো একটু ভাই, এটা কিন্তু 1 মোলের জন্য, খেয়াল করছো এটা কিন্তু 1 মোল, সরি এটা 2 মোলের জন্য, 2 মোলের জন্য তোমার ওই পরিমাণ উৎপন্ন হয়েছে, সো তোমাকে এটা বুঝতে হবে। তো ভাইয়া এখানে তোমার সার্টেন মোল নাম্বার করো দেখি তো ভাইয়া, এখানে 4.4, আচ্ছা এখানে 14 ইন্টু 2 প্লাস 16 44 এত মোল, ইকুইভ্যালেন্ট করলে কোথায় হবে 4.4 ডিভাইড বাই 44, তাহলে ভাইয়া 0.1 মোল, 0.1 মোল। তাহলে ভাই 1 মোলের জন্য যদি যত উৎপন্ন হয় তাহলে 0.1 মোলের জন্য কত হবে 16.32, তো অ্যান্সারটা হবে কত ভাই, অ্যান্সারটা হবে এখানে 16.32 কিলোজুল পার মোল। খুবই সিম্পল ম্যাথ ভাই, খুবই সিম্পল ম্যাথ, জাস্ট তুমি একটা গুণ করলে এখানে অ্যান্সার চলে আসে। ওকে, সো আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই, আশা করি ক্লাসটা ভালো ছিল আর আমরা যত ধরনের ম্যাথ আসতে পারে সেটা বুঝতে পারছি। তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ তোমাদের সাথে থার্মোডাইনামিক্সের অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।